আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রকৃতি জানান দিয়েছে অঝোর ধারায় বর্ষণ হবে। নিশীথ তমসাবৃত অম্বরে স্বর্ণবর্ণের বজ্রপাত, আকাশে যেন ভিন্ন আলোকচিত্র। বৃষ্টিপাতের ঘোষণা করে নিশিকারার কানে, ঝড়ের স্বরে নাচছে উপকূল গাছগাছালি। ভীষণ বাতাসের ঝুলন্ত শব্দে রাস্তাগুলি শূন্যতায় ডোবে। নৃত্য করছে বৃষ্টির পৃষ্ঠে পড়া পাতাগুলি। গা ছমছম বাদল ধারায় একা হাঁটছে রামসা। পরিধেয় গায়ে লেপ্টে আছে নিষিক্ত হিম সর্বাগ্ন। অক্ষিপল্লব থেকে টপ টপ নিপতিত সলিল সামনের দৃশ্যকে করে তুলছে ঝাপসা। ক্ষীণদৃষ্টির সাথে দ্রুত কদমে এগোচ্ছে। একা নির্জন রাত্রিরে কোনো মেয়ের একা রাস্তায় ঘোরাফেরা মোটেও উচিত নয়। অনুচিত কাজ থেকে বিরত রাখতে রামসা সামনের দিকে এগোয়। মিনিট 10 হাঁটার পর সামনে একটি দালানের অবয়ব চোখে ঠেকল। কিছু সময় আগে একজন হয়তো এই বাড়িটির কথাই বলেছিল। তবে কি আশ্চর্য, এই এলাকা জুড়ে কোনো বাড়িঘর নেই। এই একটি বাড়ি দেখেও যেন বিস্মিত হয়। ভেজা ভেজা আওয়াজ তোলা বৃষ্টির মাঝে এক প্রকার দৌড়ে গিয়ে ঢুকলো পুরনো গেট বেয়ে। দারোয়ানও নেই কোনো। ভেতরকার পরিস্থিতি আরও বিস্ময়জনক। গাছগাছালি আড়াল করেছে বিশাল বিল্ডিংটাকে। শ্যাওলা পোড়া দেয়ালে দেয়ালে। অনেক পুরনো আমলের বাড়ি বোধহয়। দরজায় দাঁড়িয়ে নেম প্লেটের দিকে চায় রামসা। লেখা শূন্য আশ্রম। বোধগম্য হয় এটা একটা আশ্রম। এখানে অবশ্যই শেল্টার পাবে সে। কলিং বেলের দিকে হাত দেওয়ার পূর্বেই মাঝারি আকারের দরজাটা খুলে গেল। আটকে ওঠে রামসা। দরজার সামনে দাঁড়ানো মানুষটিকে এক পলক দেখে চোখ ধাঁধিয়ে উঠল। গোলাপি রঙের কাপড়ে দাঁড়ানো এক যুবতী। মাথা অতি সামান্য ডান দিকে এলিয়ে আছে। মুখখানায় এক ফ্যাকাশে মলিন ভাব। অকস্মাৎ চোখে চোখ পড়ে গেল রামসার। মেয়েটির চোখ বলছে ভিন্ন গল্প। বাদামি রঙের চোখের মণি সম্পর্কে অবগত ছিল সে, তবে সবুজ, যেন সাদা অংশের মাঝে শ্যাওলা পড়া এক বৃত্ত। রামসাকে চুপচাপ থাকতে দেখে যুবতীর তরফ থেকে প্রশ্ন আসে। পরিচয়? নারী গম্ভীর গলার আওয়াজে ধ্যান ভাঙে রামসার। বলে, আমি রাশমা ডিসুজা। ফের একই কণ্ঠস্বরে প্রশ্ন এলো, কিভাবে সাহায্য করতে পারি? কণ্ঠটা বারে বারে ঝিম ধরিয়ে যাচ্ছে। শিরদাঁড়া বেয়ে এই শীতলতা কি শুধুই বৃষ্টি স্নাত রাতের প্রভাব? একজন মেয়ে হয়ে সামনে দাঁড়ানো মেয়ের ভ্রমে আচ্ছন্ন হচ্ছে। রামসা কম্পিত জর্জরিত বলল, আমি একজন ট্রাভেলার। কক্সবাজার এসেছিলাম সোলো ট্রিপের জন্য, সমুদ্র ধারে বাস করা মানুষের জীবন সম্পর্কে জানার জন্য। আমার হোটেল এখান থেকে অনেক দূরে, আর বৃষ্টিও হচ্ছে। একজন বলল এখানে থাকা যাবে, আজ রাতটা এখানে। ভেতরে আসুন। পুরো কথা শোনার পূর্বেই মেয়েটি অনুমতি দেয়। উল্টো ঘুরে হাঁটতে থাকলো। রামসাও তার পেছু পেছু হাঁটছে। বাহিরটা যেমন পুরনো, ভেতরকার অবস্থাও ঠিক তাই। তবে বহুল কামরা বিশিষ্ট একটি বাড়ি। নিচতলায় বোধহয় 5-7টার মতন ঘর হবে। ভেতরে দেখা গেল কয়েকজন বৃদ্ধ নারীদেরকে, সাথে কয়েকজন বাচ্চা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। মেয়েটি থেমে গেল। বাচ্চাদের মধ্যে একজনের হাত টেনে ধরে, বাকিরাও থেমে গেছে। সে তার অতিমাত্রার গাম্ভীর্যপূর্ণ গলায় বাচ্চাদের উদ্দেশ্যে বলে, এখন খেলার সময় না। তাদের মধ্যে একজন উত্তর দেয়। মেয়েটি তাদের কথার তেমন গুরুত্ব দিল না। আদেশ ছুড়ল, এক্ষুনি ঘুমোতে হবে। বাচ্চারা মাথা নুয়ে ফেলে। এক এক করে চলে গেল যার যার ঘরে। বৃদ্ধ মহিলাগুলো একদৃষ্টিতে চেয়ে আছে রামসার দিকে। সিঁড়ি বেয়ে দোতলা একটি ঘর খুলে দিয়ে ঘুরে তাকায় মেয়েটি। বলে, এখানে সব ধরনের সব মাপের কাপড় আছে আলমারিতে, যেটা ইচ্ছে পরে নিন। রামসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ শব্দটা আমার পছন্দ নয়। বলে মেয়েটি অত্যন্ত ধীর গতিতে হেঁটে নিচে চলে গেল। অদ্ভুত লাগছে এই জায়গাটা, এই মেয়েটাকে আর এই জায়গার পরিবেশগুলোকে। পুরনো চৌকি আর স্টিলের আলমারি ফেলা একটা ঘর। জানলার ধূসর পর্দা উঠছে অকপটে। বৃষ্টির ঝাপটায় মেঝে ভিজে একাকার। আয়তনে অত্যন্ত ছোট ঘরটি আজ রাতের জন্য রামসার আবাসস্থল। আরও একটু ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল ওয়াশরুমও আছে। দীর্ঘশ্বাস ফেলে রামসা। আলমারির দিকে এগোয়। 5 জোড়া কাপড় টানানো, সবটাই মেয়েদের, যেন কোনো মেহমানের জন্য আগে থেকেই ব্যবস্থা করা। অবাক আর কত হবে। নিজের মাপ মতো একটি সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 10 পর চুল মুছতে মুছতে বেরিয়ে আসে রামসা। দরজায় চোখ পড়তেই ধরফড়িয়ে উঠল। সংসেজে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি।
মুখের ভঙ্গি ঠিক একই রকম। রামসা কিছু বলবে তার পূর্বেই মেয়েটি বলল, রাতে খেয়েছেন? খাওয়া দাওয়া হয়নি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিল সে। আশেপাশে খাবারের দোকান তো দূরের কথা, বাড়িঘরও ছিল না। তবে অস্বস্তি বোধ করল রামসা স্বীকার করতে। মিথ্যে হেসে উত্তর দিল, খেয়েছি। মেয়েটি এতক্ষণ অপেক্ষা ছিল রামসার জবাবের। জবাব পেয়েও কোনো প্রতিক্রিয়া দিল না। আঁখি প্রসারিত করল সামান্য, সময় নিয়ে উত্তর দেয়, পেটে খিদে থাকলে খেয়ে নিতে হয়। থতমত খেয়ে রামসা বলে, আমার খিদে নেই সত্যি। আসুন খেয়ে নিন। সরাসরি নয়, ঘুরিয়ে ফিরিয়ে আদেশ করল যেন। সে পুনরায় হাঁটা ধরেছে। এই মুহূর্তে রামসার চোখ গিয়েছে তার চুলের দিকে, ছোট ছোট কাঁদ অব্দি কাটা চুলগুলো। হাঁটার সময় হাতের তালু মোট করে আছে। রামসাও কয়েক সেকেন্ড ভেবে তার পিছনে। বিশাল খাবার ঘর, লম্বা আকারের টেবিল আর অজস্র চেয়ার রাখা। দেখে বোঝা গেল এখানে একত্রে অনেক মানুষ খাওয়া দাওয়া করে। আশ্রম বলে কথা। রামসাকে হাতের ইশারায় বসতে বলে কিচেনের দিকে এগোলো মেয়েটি। দেয়াল ঘড়িতে রাত 2:30টায়। বৃষ্টির জোর এখনও একই রকম। আশেপাশে চোখ বোলাতে বোলাতে খাবার এসে হাজির। গরম গরম ধোয়া ওঠানো ভাত আর মুরগির তরকারি। রামসা বলল, থ্যাংক ইউ। ধন্যবাদ শব্দটা আমার পছন্দ নয়। রামসা জিভ কাটে। একটু আগেই মেয়েটি বলেছিল তার ধন্যবাদ শব্দের অপছন্দের কথা। এত অল্প সময়ে ভুলে গেল। আসলে মনে ছিল না, আপনি কিছু মনে করবেন না। খাবার প্লেট নিজের দিকে এগিয়ে খাওয়া শুরু করে রামসা। এমন পরিস্থিতিতে আগে একবার পড়েছে। এক কুঁড়ে ঘরে থেকেছিল সুনামগঞ্জ গিয়ে। তবে আজ পরিস্থিতিতে ভিন্নতা। কেমন যেন ভয়ঙ্কর গোমট ভাব এখানে। খেতে খেতে চোখ গেল মেয়েটির দিকে। অদ্ভুতভাবে দেখছে তাকে। চোখের চাহনি সম্পূর্ণটাই রামসার দিকে নিবিষ্ট। রামসা তার দিকে চেয়ে বলল, আপনার নামটা? লিয়ানা। চটপট জবাব দিল। গলাটা এখনো ভারী হয়ে রয়ে গেছে মেয়েটির। বাহ, বেশ সুন্দর নাম। আপনি এই আশ্রমে থাকেন? আমার আশ্রম? ওহ ওয়াও, বৃদ্ধাশ্রম নাকি অনাথ আশ্রম? এখানে উভয়ই দেখেছি আমি। কিছু মনে না করলে জানতে পারি কি? লিয়ানা পুনরায় নীরবতায় ডুবে গেল। চেয়ার টেনে বসল, অথচ কোনো প্রকার শব্দ হয়নি। চেয়ারে সম্পূর্ণ দেহ ভার এলিয়ে বলল, বৃদ্ধা মানুষরা কাদের সঙ্গ চায়? রামসা চোখ এদিক ওদিক ফেরায়, ভেবেচিন্তে উত্তর দেয়, পরিবারের, তাদের সন্তানদের। পরপর লিয়ানা আবার প্রশ্ন করল, অনাথ শিশুদের জীবনে কিসের অভাব? এবার দ্রুতই জবাব দিল, বাবা মায়ের ভালোবাসার। মাথা তুলে বাঁকা চাঁদের ন্যায় হাসল লিয়ানা। শব্দহীন হাসি। বলল, মানুষের মস্তিষ্ক ভাবতে পছন্দ করে, সেই সুবাদে আপনিও ভাবুন। নিজের প্রশ্নের উত্তর নিজেই পাবেন। এটা অনাথ আশ্রম নাকি বৃদ্ধাশ্রম? খুবই সোজাসাপটা উত্তরের। এই ভবনে বাবা মাহীন শিশুরা এবং সন্তানহীন বাবা মায়েরা একই সঙ্গে থাকে। রামসার মস্তিষ্কের সঠিক চিত্রায়ন হওয়ার সঙ্গে সঙ্গে ভুরুচোড়া উঁচু করল সে। খুবই ভালো এবং সময় উপযোগী চিন্তাধারা। এই বুদ্ধিটা আগে কেন কারো মাথায় আসেনি? কারণ কেউ আমার মতো করে ভাবেইনি। খাবার গলায় আটকে যাচ্ছে। খুক খুক করে কেসে ওঠে রামসা। কেউ বা সহ্য করতে পারবে, কেউ তার নীরব মনের ভাবনা জবাব দিচ্ছে, তাও সরাসরি বসে। পানির গ্লাস এগিয়ে দেয় লিয়ানা, বলে, টেক ইট ইজি। স্বাভাবিকভাবে নিতে বললেই কি নেওয়া যায়? মুখ সম্মুখে কেউ মনের কথা ভাষায় প্রকাশ করলে সেটি কখনোই সাধারণ মানুষ সমেত করবে না। প্রথমেই মস্তিষ্কে আসবে ভ্রান্ত উদ্ভট কল্পনা। সামনের এই মানুষটি জিন ভূত নয় তো? খাবার অর্ধেকও শেষ করতে পারল না রামসা। কথার ঘোর প্রখর। এখানে আসার পর থেকে এক অস্বাভাবিক বোধ হচ্ছে। ভয়ানক এক পারিপার্শ্বিক প্রতিবেশ। নিসর্গের বাতাবরণও ভুতুড়ে। বহির্ভাগ বৃষ্টির ধ্বনিতে মুখরিত, ভেতরটা ততটাই গোমট। রামসা একসময় ভাবল এত চিন্তা ঠিক হবে না। রাতের আধারে অপরিচিত জায়গায় এসেছে বলেই তার মধ্যে এত দ্বন্দ্ব। ভাবনা চিন্তায় দাড়ি বসালেই সংশয় কেটে যাবে। ঠান্ডা হয়ে যাওয়া ভাতগুলোতে পুনরায় হাত রাখে। খাবার নষ্ট করা ঠিক হবে না। গপাগপ খেয়েই উঠে দাঁড়ায়। হাত দিয়ে লিয়ানার দিকে চেয়ে বলল, ধন্যবাদ তো আপনার পছন্দ নয়, তবে কি করে কৃতজ্ঞতা প্রকাশ করব বলে দিন। জবাব আসে, নিজের মধ্যকার ভীত ও সন্ত্রস্ত হৃদয়কে মজবুত করুন। দ্বিতীয়বার। তবে এইবার মনের ভাব ধরে ফেলার বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিল রামসা। তার মুখের ভয়ের ছাপ যে কোনো মানুষই ধরে ফেলতে পারবে। রামসা ঠোঁট জুড়ে হাসির রেখা টানল, আলগোছে নিঃশ্বাস ফেলে, নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টায়। পরপর বলল,
আচ্ছা। লিয়ানা জবাব দেয়। গুড নাইট। ভোরের আলো ছড়াচ্ছে। কল্পনায় ডুবে আকাশের দিকে চেয়ে গল্প বলছিল রামসা। মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিয়ে আলো ছুড়ে তার দর্শন ইন্দ্রিয়তে। আকস্মিক দৃষ্টিতে ফ্ল্যাশলাইট জ্বলে উঠল যেন, ধাঁধিয়ে ওঠে অতর্কিতে। সাথে সাথে রবিনও হাত ঘড়িতে চোখ বোলায়। অনেক সময় পার হলো, বুড়োতে যেতে হবে। রামসাকে থামিয়ে বলল, এখন এতটুকুই থাক, লিয়ানার বাকি গল্প রাতে এসে শুনবো। রামসা জ্বলতে থাকা চোখ বারংবার পিটপিট করে উত্তর দেয়, এসআই শাবাব তোমায় রাতে ফিরতে দিবে? দেখি, এখন চলো। সকাল 8টায় 4টে ফাইল হাতে নিয়ে বুড়োতে এসেছে সাইফা। ফাইলের দিকে নজর থাকায় আকস্মিক ধাক্কা খেয়েছে গ্লাস নির্মিত দরজার সাথে। ফিক করে হেসে ফেলল নিজের এমন বোকামিতে। হাত বাড়িয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে। একই দৃশ্য প্রতিদিনের ন্যায়, একই মানুষ, শুধু আজ একই মানুষের কর্মে ভিন্নতা। কে জানে সাদা রঙের শার্টে কি এমন আছে। শাবাব সাহেব ছাড়তেই চায় না এই রংটাকে, আজও তাই। গোলাকৃতির টেবিলে নিজের এক হাতকে বালিশ হিসেবে তৈরি করেছে। সেখানটায় মাথা রেখে প্রগাঢ় ঘুমে মগ্ন শাবাব। দুটো সাদা কাগজ বিগড়ে আছে জমিনে। মাঝারি আকারের টেবিল ল্যাম্পটাও জ্বলছে অকপটে। ঘুমান্ত পুরুষ সুন্দর হয়, শুধু সুন্দর নয়, বেজায় সুন্দর হয় বোধহয়। না হয় শাবাবকে এতটা সুদর্শন দেখাবে কেন? সম্মুখে চিটে কদম যুগলও থেমে আছে, বুঝতে পারল সাইফা সময় নিয়ে। পলকহীন নেত্র কয়েকবার ঝাপটে এগিয়ে গেল। ফাইলগুলো টেবিলে রেখে দুঃসাহসিকতার দিকে এগোয় সাইফা। বিশাল মুখমণ্ডলে হাত রেখে সোজা করতে চাওয়ার পূর্বেই কেউ পেছন থেকে কেসে উঠল। সাইফা পিছু ফেরার পূর্বেই ঠাট্টা সুরে উক্তি ছুড়ে, জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়াটাও কিন্তু মানসিক রোগের লক্ষণ। দ্রুত স্বভাবের চেহারার কয়েক ইঞ্চি দূরত্বে রাখা হাত সরিয়ে নেয় সাইফা। পরিচিত আওয়াজে পিছু ফিরে রাগী চেহারা বানিয়ে বলে, তাই নাকি সাইফা? মির্জা হেঁটে এসে চেয়ারে আসন গ্রহণ করে। হ্যাঁ তাই। প্রেম শব্দটাকেও আমি মানসিক রোগ হিসেবেই দেখি। বুকে হাত বেঁধে সাইফা জানতে চায়, কে প্রেম করছে এখানে? চেয়ারে পিঠ ঠেকিয়ে মির্জা বলল, মনে তো হচ্ছে সাইবার এক্সপার্ট অফিসার সাইফা বিনতে জুনায়েদ। সাইফা নড়ে চড়ে উঠল। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়েছে। মাথা এদিক ওদিক দুলিয়ে দৃষ্টি অন্যদিকে ঘোরায়। কফি মেশিনের সামনে দাঁড়িয়ে বলল, আজগবি কথাবার্তা। আপনার উচিত নিজেও একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। শব্দ করে হেসে ওঠে মির্জা। পুরুষের হাসির আওয়াজ দেয়ালের কোনায় কোনায় আশ্রে পড়েছে। কিছুটা সামনে তন্দ্রায় মগ্ন স্বভাবের শ্রবণ ইন্দ্রিয়তেও এসে বাজে। ঝটফট চোখ খুলে চায় সে। অস্পষ্টতা কাটাতে চোখ কষলে নিল। সামনে মির্জা সাইফাকে দেখে গাঢ় গলায় বলল, গুড মর্নিং। মির্জা দুষ্ট ভীষণ, বলে ওঠে, মর্নিং সাইফার জন্য গুড নয়। বিচিত্র মুখের ভঙ্গিমায় স্বভাব জানতে চায়। মানে? মির্জা হাসির ছলেই বলল, ঘাড় বাঁকা করে ঘুমাচ্ছিলে। সাইফার এটা দেখে বেশ কষ্ট হয়েছে, ঠিক করে দিতে চাইছিল। আমি এসে বাধা দিলাম, সাথে লজ্জাও দিলাম। তাই মেয়েটার মর্নিং গুড না হয়ে ব্যাড হয়ে গেল। ওকে ব্যাড মর্নিং বলো শাবাব। দ্রুত চায় শাবাব সাইফার দিকে, অথচ সাইফার চোখ মির্জার দিকে। বিস্ফোরণ ঘটবে নয়নের মণি, অতিমাত্রায় প্রসারিত হয়ে থাকার কারণে। কি অবলীলায় বলে ফেলল, ঘোরানো পেছানো বাক্য সমগ্র। তারপরও ঠিকঠাক ভুল ইঙ্গিত দিয়েছে সাইফা। বলল, মিথ্যে কথা বলেন কেন আপনি স্যার? মিথ্যে কোথায় বললাম? ফিরতি প্রশ্ন করে মির্জা। মিথ্যেই বলছেন যত সব। সিসিটিভি ফুটেজ দেখাবো। আর কথা বাড়ায় না সাইফা। নিজের ডেস্কে গিয়ে বসলো অস্থিরতার সহিত। মোটামুটি আকৃতির ডেস্কটপের আড়ালে আংশিক মুখ লুকিয়েছে। মির্জা হাসল পুনরায়। গুরুত্বহীন স্বভাব জানতে চায় মির্জার কাছে, এখানে কি করছো? এসেছিলাম সুসংবাদ দিতে। কি? ভরাট গলায় জানতে চাইল স্বভাব। প্রফেসরের অবস্থার উন্নতি হচ্ছে। আবির আর ট্রেন ডাক্তারদের বদলতে আমরা 90% সফল। স্বভাবের ঠোঁটে যেন হাসি আসতে চেয়েও আসলো না। দমিয়ে ফেলল নিজেকে, বলল, জবানবন্দি নেওয়া যাবে? না না, এখন না। আবির জানালো সে আগামী 24 ঘন্টার জন্য সেন্সলেস। আমার মনে হয় পুলিশের কাছে সে জবানবন্দি দিয়েছে, সেটাই এনাফ।
না মির্জা, ইচ অ্যান্ড এভরি ডিটেল দরকার। কোনো ধূলিকণার মতন বিষয়ও যেন হেয়ালি করে না দেখা হয়। আমার জন্য এখন কি অর্ডার? শাবাব চোখ নামায়, পরপর আবার দৃষ্টি তুলে বলল, হাসপাতালে যাও, আমি আসছি। ঝটপট উঠে দাঁড়ায় মির্জা, যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, ওকে, টেক কেয়ার। ফ্রেশ হতে গিয়েছে শাবাব, যাওয়ার পথে জামিলকে চেঁচিয়ে ডাকে। কড়া কফির আদেশ করে চলে যায়। সাইফা হাত ছেড়ে বাঁচল, পিঠের পেছনে দেয়ালে মাথা এলিয়ে লম্বা নিঃশ্বাস ফেলে চোখটা বন্ধ করল। মস্তিষ্ক সতেজ করার উপায় এটা। যন্ত্রের মাঝে যন্ত্র হয়ে যাওয়ার পূর্বের সাবধানতা। কিছু সময়ের অতিবাহনের পর কফির মগের আওয়াজে চোখ খুলে যায় সাইফা। স্বয়ং শাবাব মহারাজ দাঁড়িয়ে, কুচকানো সাদা শার্ট গায়ে। ঢোক গিলে সাইফা মাথা তোলে, বলে, জি স্যার। রুবির খোঁজ পেয়েছো? ফাদারের দায়িত্ব আছে স্যার, খোঁজ চলছে। রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ? নেই স্যার, সব ক্যামেরা ডিস্ট্রয় করা হয়েছে ঘটনার পূর্বে। রাস্তার ফুটেজ আছে। রেস্টুরেন্টের ম্যানেজারের কি খবর? হাসপাতালে আছে স্যার। বেগবান প্রশ্ন উত্তর। উত্তর যত গতিশীল, ঠিক জবাবের গতিও একই, দ্রুতগামী। ডেস্কে রাখা কফির মগ তুলল শাবাব, ধোয়া তুলছে গরম কফি, অথচ চোখের পলকে গটগট গিলে ফেলল। সাইফা চোখ তুলছে, কখনো আবার কখনো নামিয়ে ফেলছে। সব রিপোর্ট করল। এখনো কেন দাঁড়িয়ে এই লোক? সাইফার প্রশ্নের উত্তর দিতে শাবাব সামান্য ঝুঁকে এলো। নিরাপদ দূরত্বের ঠিকঠাক খেয়াল রেখেছে। দৃষ্টি ঘোর সম্পন্ন, কপাল কুঁচকে রাখায় অদ্ভুত দেখাচ্ছে। এতক্ষণ তোতা পাখির মতন জবাব দেওয়া সাইফার ঠোঁটে বিশাল তালা ঝুলেছে। বলিষ্ঠ হাত ডেস্কে ঠেকিয়ে বলল রূঢ় গলায়, নারীর স্পর্শ আমার দেহ এবং হৃদয় উভয় ক্ষেত্রেই অসহনীয়। নারীর বিষণ্ণ মন হলো সমুদ্রের মতো, যেন জলের নিম্নতম মহাশূন্যে নামে, অজানা কোথায় শেষ হতে চায়। নারীর প্রান্তে আবহে দেখা গেল তার চোখে আলো নেই, ঠোঁটে তার সুরের অভাব। মনে বয়ে গেছে ঘর নীরবতা এবং সুস্থির হয়ে বসে আছে আরামকে দাঁড়ায়। এতটা খারাপ অনুভব করা যুক্তিযুক্ত অর্থ প্রশ্নের সম্মুখীন। এতটা নিরাশ কেন মনস্থ সেই বাক্যে? উপলব্ধি করায় শাবাবের অবহেলা একদম সহ্য হচ্ছে না। ঠিক যেমন সে বলল, নারী স্পর্শ তার কাছে অসহনীয়, দুর্বল মন কিছু ক্ষেত্রে। শাবাবের চলে যাওয়ার পানে ঠাঁই চেয়েছিল। যান্ত্রিক মস্তিষ্ক চলে উঠল, বলল, হৃদয় তোমার উৎসাহিত স্বভাবের প্রতি। মস্তিষ্কের এমন কথায় হৃদয় আরও ভার হয়। কান্না এসে চাপটে পড়তে চাইলে ফোন কল হুঁশিয়ার করে। ফাহাদ কল করেছে। নিঃশ্বাস ফেলে ফোন রিসিভ করে সাইফা। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো ফাহাদ, এনি আপডেট? ম্যাম, রুবি নিখোঁজ। গতকাল রাতে ঠিক ম্যানেজারকে মেসেজ করার পরপর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তার ফোন অফ হয়। আন্দাজ করা যাচ্ছে সে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এরপর তার কোনো খোঁজ খবর আর পাওয়া যায়নি। তার বাবা মাও ভীষণ চিন্তিত। 24 ঘন্টা পর থানায় মিসিং কমপ্লেন লিখাতে যাবেন। ঢাকায় রুবির ফটো আর যাবতীয় ডিটেলস পাঠাও। তাকে পেলে আমাদের জানানোর অনুরোধ করবে। ইয়েস ম্যাম। হসপিটালে কেবিনের বাহিরে দাঁড়িয়ে আছে রবিন, শাবাব এবং মির্জা। একে অপরের সাথে আলোচনায় মশগুল। আবির আসবে কিছুক্ষণের মধ্যেই, তার অপেক্ষায় আছে। দুহাত কোমরে ঠেকিয়ে দাঁড়ানো শাবাবের কপালের মধ্যম ভাগে 3টে রেখা। রবিন ঢাকা থেকে সেসব অফিসারদের আসতে বলেছিল, তাদের বারণ করে দেয়। এই মুহূর্তে রবি নামক মেয়েটিকে খোঁজা বেশি দরকারি। তাদের বলেছে রুবির খোঁজ করতে। হতে পারে আনাম পর্যন্ত পৌঁছানো সেই হবে প্রথম এবং শক্তিশালী মোহরা। রবিন বলে, রবির সাথে নিশ্চয়ই কিলারের কোনো সম্পর্ক আছে। একজন মানুষ তার নতুন ব্যবসা ছেড়ে এভাবেই গায়েব হতে পারে না। আর যদি হতো তাহলে ফোন অফ রাখার কি কারণ দাঁড়ায়? কোনো একটা ঝামেলা আছে এখানে। শাবাব জবাবে বলে, কিলারের সাথে জড়িত নয় তো? আমারও তাই মনে হচ্ছে। এভাবে এত সময় কেউ রেস্টুরেন্টে অবস্থান করেছে সন্দেহজনক কাপড় পরে, আবার ম্যানেজারকে বেঁধে রেখেছে, খাবারে পয়জন মিশিয়েছে। এতগুলো কাজ করার জন্য ফ্রি স্পেস দরকার, বলল রবিন। মির্জা তাদের দুজনার আলাপনের মাঝে প্রশ্ন করে, আর শেফ? সে খাবার তৈরি করে চলে গিয়েছিল, কিন্তু খাবার সার্ভ করেছে কে? রবিন জবাব দেয়, অফিসার সাইফা বলেছে ম্যানেজারই নাকি খাবার সার্ভ করেছে, কারণ সেই সময় কোনো ওয়েটার ছিল না। আর যেহেতু প্রফেসর রুবির টিচার অর্থাৎ বিশেষ
সম্মানীয়, তাই সে আরো বেশি কেয়ার দেখিয়েছে তাকে। সবাই চলে যাওয়ার পরও সেও প্রফেসরের জন্য কেন বসে থাকবে বলুন? শাবাব বলে, পয়জন মেশানোর জন্য অন্তত 15 মিনিটের মতন সময় প্রয়োজন হবে, কম বেশি হতে পারে। কাজটা হয়তো রান্নার মধ্যে অথবা রান্নার শেষে করেছে। রবিনের মাথায় এলো ভিন্ন চিন্তা। সকলেই রুবি এবং ম্যানেজারকে নিয়ে পড়ে আছে। তার মধ্যে একজন উধাও আর একজন গতরাতের ঘটনায় ভুক্তভোগী, অথচ শেফের দিকে কেউ সন্দেহের চোখ তাকাচ্ছেই না। হতে পারে সেই মিশিয়েছে বিষ। রবিন চিন্তিত গলায় বলল, এনিহাউ, এটা কি শেফের কাজ হতে পারে? যতদূর শুনলাম শেফ আর কিলার পুরুষ হবে, আর দুজনার দৈহিক বর্ণনা ম্যানেজার যতটুকু দিয়েছে তাতে অলমোস্ট 50% মিল আছে। আমরা শেফকে হালকাভাবে নিচ্ছি, ওকে জিজ্ঞাসাবাদ করা উচিত। রবিনের কথার তালে তাল মিলিয়ে ফোনে টাইপ করেছে শাবাব। রবিনের চোখ সেথায় গেলে স্পষ্ট দেখলো লেখাগুলো। সবটা পড়ার পূর্বেই শাবাব বলল, আমি রেস্টুরেন্টের শেফকে খোঁজার জন্য বাকি টিমকে পাঠাচ্ছি। আপনি আর কিছু অ্যাড করবেন এসআই রবিন? না, আপাতত এতটুকুই। টুক করে মেসেজ সেন্ড করে দিল শাবাব। রবিন অবাক হলো। কোনো কাজের জন্য মানুষ নেই শাবাবের, একত্রিত এক শক্তি। এত বিশাল টিমের সকলকেই কাজে লাগিয়েছে। ইনফর্মার হিসেবে আছে আরও কিছু মানুষ। তার মনে হলো জনশক্তির অভাব বোধহয় তাকে এখনও পিছিয়ে রেখেছে। ঘণ্টাখানেক পর আবির আসে, জানালো আরও কয়েক ঘন্টা অপেক্ষার প্রয়োজন। কিছুটা রিস্ক রয়েই গেছে। পয়জনের রিয়াকশন দেখা যাচ্ছে প্রফেসরের দেহে। ভবিষ্যতে কি হবে ডাক্তার কোনো আশ্বাস দিতে পারছে না। তাদের দেওয়া টেম্পোরারি চিকিৎসায় 10 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও প্রফেসর বেঁচে আছে, এটাই স্বস্তিদায়ক বিষয়। অপেক্ষা পছন্দ না হওয়া সত্ত্বেও শাবাব কিছু বলল না। তারও কিছু করার নেই। রবিনকে নিয়ে চলে গেল 4 তলার কেবিনে। আবার জিজ্ঞাসাবাদ করবে ম্যানেজারকে। আমাদের প্রত্যেকটা কথার সঠিক উত্তর দিবে। প্রশ্ন আমরা 3 জনই করব তোমাকে। রেস্টুরেন্টের ম্যানেজারের উদ্দেশ্যে বলল শাবাব। ম্যানেজার মাথা দুলায়, বলে, জি আচ্ছা। শাবাব রবিনের দিকে চাইল, চোখ দিয়ে ইঙ্গিত ছুড়ে প্রশ্ন উত্তর শুরু করার জন্যে। রবিনকে আজ নিজ থেকে সুযোগ দেওয়ার সে হাতছাড়া করল না। ম্যানেজারের উদ্দেশ্যে বলল, আমাকে বলো, এই রেস্তোরাঁটা কবে ওপেন হয়েছে? সপ্তাহখানেক হবে স্যার। তোমার সাথে রুবির কি সম্পর্ক? তোমরা পূর্ব পরিচিত নাকি জবের জন্য অ্যাপ্লাই করেছিলে? আমরা পূর্ব পরিচিত স্যার। আমি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে কাজ করতাম, সাথে পড়ালেখা। রুবি ম্যাডাম আমাকে খুব ভালোবাসতেন একজন ছোট ভাই হিসাবে। আমার বাবা অসুস্থ, খরচ চালাতে হয়। বিকেলের পর ক্যান্টিনে অন্য লোকের ডিউটি থাকে। আমি অর্ধেক বেলা, ম্যাডাম বললেন বাকি সময় তার রেস্তোরাঁয় ম্যানেজার হিসাবে কাজ করতে। কিছু মনে না করলে বলতে পারো তোমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে? আমি অনেক কষ্টে কলেজ পাশ করেছি। দুজনের কথার মধ্যিখানে কয়েক সেকেন্ডের বিরতিতে শাবাব নিজের প্রশ্ন ছুড়ল। কাটকাট গলায় জানতে চাইল, তুমি তো কাজ করতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। যেহেতু তোমাকে রুবি খুব পছন্দ করত, তাহলে তো তোমার জানার কথা প্রফেসরের সাথে রুবির কোনো ঝামেলা আছে কিনা? নিজের ব্যক্তিগত বিষয়ে কারোর সাথে বলতেন না ম্যাডাম। তার কোনো বন্ধুও আমি কখনো দেখিনি। নিজের মন মতো একা থাকতেন। আচ্ছা, আর কিছু জানো রুবি সম্পর্কে? তার পরিবার বা পড়ালেখা? না স্যার, শুধু জানি এই বছর ম্যাডামের মাস্টার্স শেষ। আচ্ছা বলে শাবাবও থেমে যায়। মির্জা এত সময় চুপ ছিল। তার মনের মধ্যে চলছে বিভিন্ন প্রশ্ন। এর মাঝে অর্ধেকেরই রবিন আর শাবাব জিজ্ঞেস করে ফেলেছে। পালা বদলে মির্জার দিকে চাইল দুজন। মির্জা কয়েক দফা চোখের পলক ফেলে সোজা হয়ে বসে, প্রশ্ন করে, তোমাকে যদি সময় দেই তাহলে তুমি মনে করে বলতে পারবে তোমাকে যখন বাঁধা হচ্ছিল তখন সেই লোকের শরীরে আচরণে কিছু ভিন্নতা লক্ষ্য করেছো? সময় নাও, তুমি সময় নিয়ে ভেবে চিনতে বলো। শাবাব ম্যানেজারের দিকে একটি নোটপ্যাড আর কলম এগিয়ে দিল আর বলল, যা ভাববে তাই এটাই লিখে রাখবে। একটা দাড়ি কমাও যেন বাদ না চায়। আমরা আবার আগামীকাল আসবো। পরপর শাবাব মুস্কি হেসে আরেকবার বলে ওঠে, পালানোর চেষ্টা করবে না কিন্তু বাছা। তোমার 14 গোষ্ঠীর খবর আছে। হ্যাঁ, সন্দেহের তালিকা থেকে তুমি মুক্ত নাও, কিন্তু মাটির নিচে গিয়ে পালালেও খুঁড়ে নিয়ে আসবো। সো সাবধান। ম্যানেজার সামান্য ভীত হলো এরূপ ঠান্ডা হুমকিতে। শাবাব, রবিন আর মির্জা উঠে দাঁড়ালো। তাদের বাহিরের দিকটাও দেখতে হবে। অপেক্ষা প্রফেসরের জ্ঞান ফেরার।
বুট জুতোর খটখট আওয়াজে বেরিয়ে আসে কেবিন থেকে। বাহিরে এসে শাবাব বলল, এসে রবিন, ঢাকা ব্যুরোতে কল করে জানুন রুবির কোনো খোঁজ পাওয়া গেছে কিনা, আর আপনি সাইফার কাছে যান। মির্জার উদ্দেশ্যে বলল, তুমি একটু খেয়াল রেখো ম্যানেজারকে। মির্জা শাবাবের কথার বিপরীতে প্রশ্ন করল। আর তুমি? শাবাব দৃষ্টি নামিয়ে লম্বাটে গরম নিঃশ্বাস ফেলল, বলল, কিছু কাজ আছে আমার। কি করতে এসো এখানে? জানি না। পরিবার ত্যাগ করে নিজের মন মতোই চলছো। সারা জীবন নিজের ইচ্ছাকে বেশি প্রাধান্য দিয়েছো। নিজের সিদ্ধান্তের প্রতি আজকাল তোমার বড্ড হতাশ মনে হয় শাবাব। জন্মদাতা পিতার মুখে এসব কথাগুলো শুনতে মোটেও ভালো লাগছে না। প্রতিবার এরকম প্রশ্ন করে, প্রতিবার জানতে চায় কেন আসে বাড়ি। তার পরিবার এখানে থাকে, তার বাবা মা, তার কাছের জন। এখানে আসতে অনুমতি চাইতে হবে কেন? একরকম মানুষ সে, শৈশব থেকে বদমেজাজ আর রাগ নাকের ডগায় লেগে থাকে সর্বক্ষণ। শাবাব জবাব দেয়, আমি আমার সিদ্ধান্তের উপর হতাশ নয়, বরং আপনারা চেয়েছিলেন আপনাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে। আমি কেন সেই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করলাম না সেই নিয়ে আপনারা হতাশ, আমি নই। লুৎফর বেগ পরাভূত হন। ছেলেটা এমন কেন? এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন সেই কবে থেকে। এখনো জবাব মেলেনি। কিসের কমতি তার? টাকা, ভালোবাসা, নেই তো কোনো অভাব। তারপরও এই তোমার আক্রোশের কারণ যে নিজের বাবার পদবি অবধি ব্যবহার করো না নামের সাথে? ভাবলেশীন শাবাব গাছে আবৃত বাগানের দিকে চোখ বোলায়। 2 মাস আগে এসেছিল, তখন নানান রঙের ফুল গাছগুলো এখানে ছিল না, নতুন এসেছে। কে এনেছে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না তেমন। তারই জননী রিনা বেগম, পেশায় ডাক্তার। তিনি এখনও নিয়োজিত আছেন মানুষের সেবায়। সামনে বসে থাকা পুরুষটি, যিনি সম্পর্কে শাবাবের বাবা হন, সে একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার। আজকাল ঘরে থাকেন, শেফ হওয়ার ভূত চেপেছে মাথায়, করেন টুকটাক কাজ। উত্তর দিচ্ছ না যে? লুৎফর বেগ পুনরায় প্রশ্ন করেন। শাবাব নামটা সুন্দর তো, আগে পিছে শব্দ যোগ করে কোনো নামের সৌন্দর্য নষ্ট করব? শাবাবের সোজাসাপটা কথার বিপরীতে লুৎফর বেগ বলে ওঠেন, এই নামটাও কিন্তু। থামিয়ে দেয় তাকে শাবাব, বলে, প্লিজ সবকিছুর ক্রেডিট নিজে নেবেন না। আমার নাম রেখেছে শাম্মা আর দাদি, দুজনে মিলে। এখন বলে নামটাও আপনার দেয়া? থতমত খেয়ে ওঠেন লুৎফর বেগ। বারংবার চোখের পলক ফেলছেন। সেটাই বলতে যাচ্ছিলেন নামটা সে রেখেছেন। তিনি তো আর জানতেন না এই ছেলের সবই মনে আছে। তার মা এবং বড় মেয়ে মিলে রেখেছিল এই নাম। এতদিন পর এসেছি, চা নাস্তার ব্যবস্থা করছে না কেন? আশ্চর্য, আপনি না নতুন নতুন কুকিং শিখেছেন। তুমি আমার কথা শুনছিলে যে আমি শুনবো? বৃদ্ধ বয়সে বাচ্চাদের মতন করছেন। মোটেও না শাবাব। তুমি বলো কেন গেলে ওই সেক্টরে? লাইফের কত রিস্ক সেখানে জানো? তোমার ব্রেইন ভালো, তুমি ডাক্তার হতে পারতে, ইঞ্জিনিয়ার হতে পারতে। সব রেখে জীবনের ঝুঁকি নিয়ে কেন অপরাধ তদন্ত বিভাগে অংশ হতে হবে? যেখানে আমার মন টেনেছে সেখানে আমি আমার দেহকে টেনে নিয়ে গেছি, দ্যাটস ইট। চা দিবেন কিনা বলেন, হাতে সময় কম আমার। দমে যাচ্ছেন ছেলের কাছে বরাবর। এতটা রুক্ষ মেজাজের তো সে নয়, তাহলে এই মেজাজ আসলো কোথা থেকে? জিনগত হতেই পারে না। এটা তার নিজস্ব আলাদা ব্যক্তিত্ব, নিজেই তৈরি করেছে। শাবাবকে বসিয়ে রেখে চা তৈরি করতে চলে গেলেন। ঠিক সেই সময় ফোন বাজে শাবাবের। এক পলক স্ক্রিনে চেয়ে রিসিভ করলো। বল। বাবাকে দেখতে গিয়েছিলিস? মেয়েলি গলার স্বর আসে অন্য পাশ থেকে। শাবাব ছোট্ট করে উত্তর দেয়, ঠিক আছে তো। চা বানাতে পাঠিয়েছি। শাবাবের এমন উত্তরে কপাল কুঁচকেল শাম্মার। প্রজেক্টের কাজে দেশের বাহিরে আছে 8 মাস যাবৎ। পেশায় সেও একজন ইঞ্জিনিয়ার। শাম্মা খানিকটা রাগী সুরে বলল, বাবা অসুস্থ আর তুই তাকে দিয়ে চা বানাচ্ছিস? কিসের অসুস্থ? এতক্ষণ তো সামনেই তরতাজা বসেছিল। ভেতরে ভেতরে অসুস্থ। হিয়ালি করে শাবাব উত্তর দেয়, অত মনের অসুখ আমার বোধগম্যতার বাইরে। চোখে দেখা এভিডেন্সের উপর বিশ্বাসী আমি। আহারে আই শাবাব, এটা আপনার বুড়ো না? ফোনটা রাখ, মাথা গরম করিস না। বুড়োতে এসেছে ঘন্টাখানেক আগে। এসে নিজের আলাদা কেবিনে কাটিয়েছে সময়। বাড়ি থেকে ঘুরে এসে হালকা অনুভব হচ্ছে। মন বোঝাতে চাইছে এই স্বস্তির শাবাবকে। বারে বারে সে একে একে প্রাধান্য দিতে নারাজ। স্বস্তি নামক শব্দটাকেও দূরে ঠেলে দিল।
দরজার বাইরে থেকে সকলকে কাজ করতে দেখে চলে গেল ছাদে। আবার দেখবে আকাশ আর এই বিশাল শহরকে পালা বদলে। বিচক্ষণ চক্ষু নিবদ্ধ হয়েছে নিচে, আর দুহাত রেলিংয়ে উঁচু বিল্ডিং থেকে শহরকে দেখা যাচ্ছে ক্ষুদ্র। দ্রুত বেগে চলা গাড়িগুলো নিমিষেই উধাও হয়ে যাচ্ছে। মানুষের হাঁটা চলা ধীর গতির, পিঁপড়ার ন্যায় আকার তাদের। ঘণ্টাখানেক বিভ্রমের মতন চেয়ে রইল শাবাব। এরই মাঝে কারো পায়ের আওয়াজ আঁচ করে পেছন থেকে। ঘুরে তাকায়নি শাবাব, একইভাবে দাঁড়িয়ে চোখের পলক ফেলে বলল, কি সমস্যা সাইফা? নিচে ডাকছে আপনাকে। আসছি একটু পর। মির্জার স্যার এখনই ডেকেছেন। সাইফার গলার আওয়াজ তীক্ষ্ণ মনে হলো শাবাবের। ফিরে চাইল এবারে, তীর্যক দৃষ্টি তার রুষ্ট মুখের দিকে ছুঁড়ে সময় নিয়ে পর্যবেক্ষণ করল ফুলে থাকা মুখটা। পকেটে হাত গুজে বলল, আমি কি তোমার প্রেমিক নই? মুখ তুলে গোল গোল চোখে চায় সাইফা। আগামাথাহীন প্রশ্নে কিংকর্তব্য বেমোর। চটপট করে বলল, এগুলো কেমন কথা স্যার? আপনি আমার প্রেমিক হতে যাবেন কেন? তাহলে কথার এত তেজ কেন? অভিমানী প্রেমিকার মতন মুখ ফুলিয়ে আছো কেন? মানুষ আমি, কষ্ট হয় আমার, খারাপ লাগে, আর সেই কষ্ট পাওয়ার জন্য প্রেমিক প্রেমিকা হতে হয় না। ক্ষমা করবেন আমায় যদি মনে হয়ে থাকে আপনার সাথে আমি ঝাঁঝালো সুরে কথা বলছি। চরম সাহসিকতা দেখিয়ে শাবাবকে চমকে দেয় সাইফা তার কথায়। লিয়ানার গল্প শোনাতে লিয়ানা খোদ এসেছে। রামসার শব্দে পিছু ফিরে চাইল রবিন। প্রস্তুতি নিচ্ছিল হাসপাতালে যাওয়ার। হাতে এভিডেন্সও এসেছে কিছু রবি সম্পর্কে। ভরসান তাই হোটেল ত্যাগের পূর্বে সেই মেয়েটির গল্প শুনতে মোটেও ইচ্ছুক নেই রবিন। তবে দেখতে চাই তাকে, সবুজ চোখের মেয়েটিকে। পিছু ফিরে তাকানোর পরও রামসা ব্যতীত কাউকে দেখা গেল না। রবিন স্বাভাবিকভাবেই প্রশ্ন করল, কোথায়? রামসা সরে গেল সামনে থেকে। সিনেমা দৃশ্যের মতন তার পেছন থেকে একজন নারী অবয়ব দৃশ্যমান হয়। লম্বাই আর স্বাস্থ্য দুটোই রামসার থেকে কম, তাই তো পুরোপুরি আড়াল ছিল রামসার পেছনে। রবিন দু এক কদম এগিয়ে আসে, ভালোভাবে গোল গোল চোখে চেয়ে থাকা মেয়েটির মুখপানে চাইল। রামসার বলা কথা মিথ্যে নয়, মেয়েটির চেহারা সম্পূর্ণটাই ধাঁধানো। ভ্রম ধরে যাচ্ছে মুহূর্তেই, অত্যন্ত ফ্যাকাশে মলিন, যেমনটা রামসা বলেছিল। চোখের পলক অবধি পড়ছে না, সামান্য ঘাড় বেঁকিয়ে অপলক চেয়ে রবিনের দিকে। দুজনকে একে অপরের দিকে এইরূপ চেয়ে থাকতে দেখে রামসা বলল, ঠিক এই অবস্থায় আমার হয়েছিল। লিওনার ভয়ঙ্কর মায়াবী মুখ দেখে আমি মেয়ে হয়ে চোখ সরাতে পারিনি। তুমি তো বরং ছেলে। চোখের পলক ফেলল রবিন, অনিচ্ছাকৃত হাসল, বলল, নাইস টু মিট ইউ মিস লিয়ানা, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত আপনাদের এখন সময় নিতে পারছি না। আমার জরুরি মিটিং আছে, যেতে হবে। ইটস ওকে। গম্ভীরতায় পূর্ণ কণ্ঠে বলল লিয়ানা। রামসা ছটফট করে ওঠে, বলে, আমিও যাব। আকস্মিক গলার আওয়াজ উঁচু করে রবিন, রেগে বলে ওঠে, প্লিজ রামসা, আমি কাজে যাচ্ছি, আর সেখানে তোমার কোনো কাজ নেই। কি করবে তুমি? এমনিতেই স্বভাব ধরে ফেলেছে তুমি কোনো ক্রাইম রিপোর্টার নও। দয়া করে এসবে জড়াবে না। লিয়ানার সামনে এভাবে উঁচু গলায় কথা বলার কারণে রামসার অপমানিত বোধ হয়। সেও রেগে উঠে, বলে, আমি এসবে জড়াতে চাইছিও না। তাহলে কেন বাধা দিচ্ছ আমার কাজে? তুমি আমাকে সন্দেহ করছো রবিন? অবাকের চরম পর্যায়ে চলে গেল রবিন। সন্দেহের কথা আসছেই বা কেন, এটাই মাথায় ধরল না। জবাবে বলল, কোনো সন্দেহ করছি না। আমার সাথে আছো, আমাকে অন্তত চোখের সামনে দেখতে পাচ্ছ। আপাতত এটা নিয়ে সন্তুষ্ট থাকো। ফাইন। শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করা যায়, কিন্তু মনের দুর্বলতাকে? এই সংস্থার অফিসারদেরকে সকলেই হয়তো ভাবে অনুভূতিহীন, তবে তার বক্ষস্থলের মধ্যে থাকা হৃদয়ের দুর্বলতা সম্পর্কে কেউ এক বিন্দু টের পায় না। রবিন হাঁটছে আর ভাবছে, মন মস্তিষ্কের সম্পূর্ণটাই রামসা নামক মেয়েটাকে ভর করতে না দিলেই পারত। নিজেকে শক্ত রাখতে পারত তার কিছু বিষয়, সেটা আর হচ্ছে না। কঠোরতা দেখিয়ে বুক জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তবে আজ কোষে লাগাম টেনে নেয়। দুর্বলতাকে পাত্তা না দিয়ে হাঁটতে শুরু করলো বুড়োর উদ্দেশ্যে। রামসা রবিনে যাওয়ার পরপর লিয়ানার দিকে চায়। সে আগে থেকেই তার পানে তাকিয়ে। রামসা নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল, এসব নিয়ে তুমি ভেবো না, এসো গল্প করি, পরে ডিনার করতে যাব, কেমন? লিয়ানা তার কথার প্রেক্ষিতে প্রশ্ন করে, কেমন গল্প? বলার মতো তো কত কথাই আছে। নেই তো। রামসা তার এই অদ্ভুত ব্যবহার পরিচয়ের প্রথম দিন থেকে দেখছে।
এক বাক্য অথবা এক শব্দেই পুরো কথা শেষ করে দেয়। মুখমণ্ডল আর কথা উভয়ই কেমন অদ্ভুত গুমট ভাব। তার আচরণের এই ভিন্নতা রামসার মনে ধরেছে। পরিচয়ের প্রথমে তাকে ভয় হলেও 3 দিন শূন্য আশ্রমে থাকার পর বুঝলো কম কথা বলা এই মেয়েটা কিছুটা অস্বাভাবিক হলেও শান্ত এবং ভদ্র। আগলে রেখেছে আশ্রমের বৃদ্ধ থেকে শুরু করে শিশুদের, খেয়াল রাখছে তাদের সমস্ত কিছুর। বুদ্ধি খাটিয়ে বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রম একই সাথে গড়ে তোলা যেন কেউই বাবা মার সন্তানের অভাব অনুভব না করে। বেশ ভালো লেগেছে ছোট্ট এই মেয়েটিকে, তার চেয়ে বেশি তার করা কাজ সমাজসেবার সাথে অনেকাংশে জুড়ে আছে। রামসা স্মিত হাসে। ঠিক আছে, আমি আমার গল্প তোমায় শোনাবো। শুনবো বলে জবাব দেয় লিয়ানা। অম্বরপানে অক্ষিনিবেশ লিয়ানার। মেঘেদের সাথে কথা বলে সে মনে মনে। তার চোখের সবুজ রহস্যে ভেসে যায় স্বপ্নের দুনিয়া। চিন্তামগ্ন মনে মেঘের নিচে বিচার করে। গাছের সাথে চলে ভিন্ন আলাপন, টেনে হিসড়ে নিয়ে যায় এই প্রকৃতি। আমন্ত্রণ জানায় অতল গহ্বরে। একটি অদ্ভুত নারী রূপে পরিচয় তার, মেঘের প্রতিফলিত ছায়ার মতো। স্বপ্নের সৃষ্টি ও বাস্তবতার মধ্যে সীমাহীন মধ্যবর্তী দুনিয়া তৈরি করে মত্ত থাকে সর্বক্ষণ। অনেক সময় যাবৎ নিজের আর রবিনের প্রেমের গল্প বলছিল রামসা। একসময় মনে হলো লিয়ানা ব্যস্ত, ভীষণ রকমের ব্যাপৃত আকাশের সাথে কোনো অমীমাংসিত আলাপনে। ঠোঁটজোড়া অনবরত চলছে, তবে শব্দহীন। গভীরভাবে পর্যবেক্ষণ করলো রামসা। লিয়ানার ঠোঁটের চলন বন্ধ হয়ে গেল। রামসা বলল, কি এমন কথা বলছিলে আকাশের সাথে শুনি? দিনের আকাশের স্বচ্ছ মেঘমাল্লার আমার বন্ধু, রাতের আকাশের তারারা একাকিত্বের সঙ্গী, চাঁদ তাদেরই মধ্যে সবচেয়ে সম্মানীয়। ঘোরালো আওয়াজে বলে উঠে লিয়ানা। তুমি তো দেখছি ভারী প্রকৃতি প্রেমী, কি সুন্দর করে বিশ্লেষণ করলে। তুমি যাকে জড়বস্তু হিসেবে দেখো তারা সকলেই জীবন্ত। আমি গল্প, উপন্যাস, মুভিতে দেখেছি তারা প্রকৃতির সাথে কথা বলে, অনুভব করে তাদের। লিয়ানা সরাসরি উত্তর দেয়। মিথ্যে বলে তারা, ভরিতা করে তারা। রামসা অবাক সুরে জানতে চায়, এত শিওর কি করে তুমি? সমাজটা মিথ্যে মনুষ্যত্বে ভরপুর। যা দেখো সবটাই দেখানো হয়। বলো, চাঁদ দেখতে সুন্দর, দেখতেই ইচ্ছে হয় বারবার। কখনো ওই সাদা আলোর মাঝে ডুবে গিয়েছ? কল্পনায় কথোপকথন হয়েছে কখনো? হয়নি কখনো। ভেবেচিন্তেই উত্তর দিল রামসা। নীরবতায় ঢেকে গেল চারিদিক। রামসা আবার চাইল লিয়ানার দিকে। চাঁদের আলোয় চোখ দুটো আরো উজ্জ্বল হয়েছে। একজন মেয়ে হয়েও এই মেয়েটিকে এত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে রামসা। নারীকে সুন্দরতম উপায়ে বিশ্লেষণ করা তো পুরুষের কাজ। আনমনে হাসে রামসা। নিজের নীরবতা নিজেই কাটায় লিয়ানা। নিজ থেকে বলল, আমার একটা কল্পনার জগৎ আছে। এই জগতে আমি সব সাজিয়েছি আমার নিজের মতো করে। এখানে আমার ইচ্ছে চলে। জীবনে আমি যা যা চেয়েছি সবকিছুর পূর্ণতা দেই আমি এখানে। এই জগতে সব ভালো, এই জগতে খারাপের কোনো জায়গা নেই। এই জগৎ আমার, আমি সুখী এখানে। নেই কোনো লেনা দেনা বাস্তবের সাথে, নেই মানুষের সাথে। প্রফেসরের কাছ থেকে বিশেষ কোনো ক্লু পাওয়া যায়নি। একই কথা তোতা পাখির মতন বলে যাচ্ছেন, যা থানায় বলেছিলেন। শাবাব আর রবিনের সন্দেহ প্রকার, দুজনেই আন্দাজ করেছে একই সাথে। প্রফেসর রাজেনের কথাবার্তায় কিছু একটা মিসিং, হয়তো কিছু লুকাচ্ছে। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে আপাতত জেরা করা থেকে বিরত রাখলো শাবাব আর রবিন, উভয়ই সম্মিলিতভাবে। তবে রুবিকে দেখা গেছে ঢাকায় সিটি হসপিটালের বাহিরে। রবিন অফিসার নিয়োগ করলো তার সঠিক লোকেশন জানার জন্য। আশা আছে খুব শীঘ্রই রুবি তাদের সামনে উপস্থিত হবে। মিটিং শেষে আজ একই সঙ্গে কফি খাওয়ার সুযোগ হলো রবিন আর শাবাবের। সবাই যার যার কাজে মগ্ন। মস্তিষ্কে ঠান্ডা রাখতে দুজন বসেছে। শাবাব কফির মগ টেবিলে রেখে বলল, আপনার ক্রাইম রিপোর্টার যে এলো না, রিপোর্ট তৈরি করবে না নাকি? সংকোচ বোধ করে রবিন। রামসার কথা জিজ্ঞেস করছে শাবাব। উত্তর দিল, আসেনি। আপনি তো না করেছেন। সে কেস সম্পর্কে সবটাই জানে, তাই না? হ্যাঁ। শাবাব ভালোভাবে রবিনের মুখটা পর্যবেক্ষণ করে, পরক্ষণেই বলে উঠল, সাথে রাখতে পারেন। ক্রাইম রিপোর্টিং করুক, দেখি কত পারে। হঠাৎ এই কথা বলছেন যে? জানতে চাইল রবিন। শাবাব স্মিত হেসে বলল, প্রেম হয়তোবা ভালো এসআই রবিন, তবে প্রেমে অন্ধ হওয়া ভালো না। আপনার কথাবার্তায় খুবই পেঁচানো। আমি লোকটাই জঞ্জালে পূর্ণ। প্রয়োজন হলে তাকে আনবো। তাছাড়া এইসব কাজে অন্য কাউকে ইনভলভ না করাই বেটার। শাবাব ফোন হাতে তোলে, আড়ালে টুকটুক করে একটি মেসেজ লিখলো। মির্জার কাছে যাবে সরাসরি। মির্জা বুড়োতে বসে দূর হতে শাবাবের পানে চায়। পরপর মোবাইলের স্ক্রিনে মেসেজটি পড়ল,
রামসা ডিসুজাকে নজরে নজরে রাখো। ফিরতি মেসেজে পাঠায় মির্জা। কেন? তাকে আমি গত রাতে বুড়োর নিচে একা দেখেছি। তার কাজকর্ম আমার সন্দেহজনক লাগছে। ঘন্টার পর ঘন্টা পেরিয়েছে, রবিনের খোঁজ নেই। নিজের রাগ অভিমানকে দূরে সরিয়ে কল করলো তাকে, একবার দুইবার, পঞ্চমবারেও কলটা রিসিভ করেনি রবিন। চিন্তা হতে শুরু করলো রামসাদ যখন দেখলো অনেকটা রাত হওয়ার পরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কপালে রেখা ফুটেছে, চোখ এদিক ওদিক ঘুরিয়ে হাঁটা শুরু করলো রবিনের ঘরের উদ্দেশ্যে। তার কাছে চাবি আগেই দিয়েছে রবিন। ঘর খুলে টেবিলের দিকে এগিয়ে গেল। ফাইলের উপর রবিনের ফোন রাখা, বুঝতে পারে রাগের মাথায় ফোন রেখেই চলে গিয়েছে সে। ফোন নিয়ে চোখ যায় নীল রঙের ফাইলের দিকে। রামসা এদিক ওদিক চেয়ে ফাইলটা হাতে তুলে নেয়। পাতা এদিক ওদিক উল্টে দেখলো, তবে মাথায় কিছুই ঢুকলো না। ফাইল আর ফোন হাতে নিয়ে বেরিয়ে পড়ে রবিনের ঘর থেকে। তোমাকে বোধহয় একদমই যত্ন করা হয় না, তাই না? তোমার দেহে কাটা আবৃত বলে এই অফিসটাকে সুন্দর করার জন্য তোমাকে এখানে এনে সাজানো হয়েছে। কত অযত্ন এখানে তোমার ক্যাকটাস, অথচ তুমি এক উপকারী গাছ। মানুষ এটা জানে, তারপরও কেন? একে একে বুড়ো সকলে চেয়ে আছে এই অদ্ভুত রমণীর পানে। উপস্থিত আছে রবিন, শাবাব, মির্জা, পাশেই দাঁড়িয়ে সাইফা। রামসা একবার সকলের দিকে, আরেকবার লিয়ানার দিকে। ছোট্ট ক্যাকটাসের সাথে বেক্কালাপ, যার প্রাণ প্রায় অর্থ শুকিয়ে এসেছিল হৃদয়ে বিশাল সাহস নিয়ে রামসা ফাইল আর ফোনটা দিতে। শাবাব তাকে এই কাজের জন্য সাধুবাদও জানায়। ফাইলটা অত্যন্ত দরকারি। তবে সকলের মনোযোগ টেনে নিল সোফায় বসে থাকা লিয়ানা। মানুষ বড্ড অকৃতজ্ঞ। আবার ক্যাকটাসের পানে চেয়ে বলল লিয়ানা। সাইফা প্রশ্ন করলো ধীর গলায়, ও কি গাছের সাথে কথা বলছে? রামসা উত্তর দিল, হ্যাঁ। শাবাব অদ্ভুত চোখে চেয়ে আছে। গাছের সাথে কি করে কথা বলা যায়? হেঁটে গেল সামান্য দূরত্বে থাকা রামসার দিকে। কিছু বলতে যাওয়ার পূর্বেই লিয়ানা বলে ওঠে, জানেন কি উত্তর দিয়েছে এই গাছটা? মির্জা হেসে বলল, গাছ উত্তর দেয়? দেয় তো। চোখ তুলে বলে লিয়ানা। মির্জা ঠাট্টার সুরে বলল, কই, আমরা তো শুনতেই পেলাম না কি উত্তর দিল। আপনার কানে কানে বলেছে বুঝি? তা আমাদেরকেও শোনান। লিয়ানা গুরুত্ব দিল না মির্জার ঠাট্টার। মুখের ভঙ্গিমায় তা স্পষ্ট। তুচ্ছ হেসে বলে, উপকারীর উপকার স্বীকার না করলে সে নিজ থেকে ঢলে পড়বে মৃত্যুর কোলে। সামান্য একটা গাছের জন্য কত ভারী বাক্য ব্যবহৃত হচ্ছে। মির্জা আরো কিছু বলতে যাবে, তার আগে শাবাব চোখের ইশারায় থামিয়ে দেয়। ফ্রি টাইম আছে বলে আজগবি বিষয়ে অপচয় করবে না। শাবাব রামসার দিকে চাইল, আঙ্গুল তুলে দেখালো লিয়ানাকে, বলল, এই পাগলটাকে কোথা থেকে ধরে এনেছেন? রামসা চক্ষু নত করে, উত্তর দিল না কোনো। শাবাবের সাথে কথাই পারবে না, তাছাড়া কোনো উত্তর নেই তার কাছে। শাবাব ঘুরে তাকায়, ভরকে উঠল তৎক্ষণাৎ। ভয় শব্দের সাথে তার সম্পর্ক বহু দূরের, আজ কাছে এসে ধরা দিল। শাবাব পূর্ণ দৃষ্টিপাত করে তার চেয়ে উচ্চতায় অনেকটা কম লিয়ানার দিকে। নিষ্পলক অক্ষি বিভ্রম, অনেকটা সাহসিকতার সাথে চেয়ে আছে তার দিকে। নিজের উপস্থিতি কোনোভাবেই পূর্ব উপলব্ধি করতে দেয়নি। একে অপরের দিকে চেয়ে সময় অতিক্রম কয়েক মিনিট দুয়েক। কেউ কারো থেকে পিছিয়ে নয়। এক পর্যায়ে শাবাব লিয়ানার উদ্দেশ্যে বলে উঠল, আমার চোখের দিকে এত সাহস নিয়ে চেয়েছে এমন মানুষের সংখ্যা অল্প। অল্প সংখ্যক মানুষের মধ্যে আমার নামটা যোগ হলো আজ। মির্জা সহ সাইফার চক্ষু ছানা বড়া। নীরব দর্শক রামসা আর রবিন, দুজনের মধ্যে বাকিরা শব্দহীন। শাবাবের চেহারায় ক্রমান্বয়ে ক্ষিপ্ততা। চোয়াল শক্ত করে বলল, তাই? মাত্রাতিরিক্ত ইগো, অ্যাটিটিউড মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কন্ট্রোল করুন অফিসার। ও রিয়েলি? আমাকে শেখাবেন আপনি? অ্যাডভাইস দিলাম বিনামূল্যে। নট অ্যাকসেপ্টেড, বাট থ্যাঙ্কস। ঘাড় বাঁকায় সাইফা। নিজস্ব শৈলী তৈরি করে নিয়েছে। নজরের চাল আজগবি, পাংশু আনন, মায়া আর ভ্রান্তিতে পরিপূর্ণ। চোখ সরানো দায়। তবে শাবাব লাগাম কষতে জানে। প্রপোচে ডুববে না কিছুতেই। নিজের দেহ মুখ ভঙ্গিমা বজায় রেখে সরে যায় সামনে থেকে। ফাইল হাতে তুলে বলল, সাইফা, ওনাদের দেখে শুনে হোটেলে পৌঁছে দিয়ে এসো। রাত্রির প্রহরে চোখজোড়া কাচের বাহিরে নিবদ্ধ। কি সুন্দর এই প্রকৃতি, এক ভিন্ন ডাকে আবেদন করছে এসে মিশে যেতে তাদেরই মাঝে। ল্যাম্পপোস্টের মৃদু আলো যেন তাদেরকে স্পষ্ট করে দেখার ব্যবস্থা করে দিল। লিয়ানা চোখ দেখছে, হারাচ্ছে তরতর করে পিছু চলে যাওয়া গাছগাছালি। শুধু এই চারটাই পিছু ছাড়ল না। তার কাছে গাড়ির গতিবেগ কিছুই নয়। সে স্থির নিজ জায়গায়,
আকাশ থেকে উকি দিয়ে দেখছে সাইফা নিজে ড্রাইভ করে লিয়ানা আর রামসাকে হোটেলে পৌঁছে দেয়। হোটেলের সামনে জিপ থেকে নেমেই লিয়ানার দিকে পা বাড়ালো, বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? লিয়ানা ভার গলায় উত্তর দিল, বলুন। তোমার আচরণ হয়তো আমার সিনিয়রদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে, তবে আমার কাছে নয়। প্রকৃতি প্রেম স্বর্গীয়। আমার মনে হলো তুমি এই প্রেমের অনেকটা গভীরে ডুবে গেছো। শাবাব স্যারের কথায় কিছু মনে করবে না, উনি এমনই। গুমট ভাবটা কেন যেন সর্বদাই তাকে লিয়ানার মুখে, মনে হয় কোনো যন্ত্র, প্রতিক্রিয়াহীন। শুধু একটা শব্দ উচ্চারণ করলো সাইফার কথার বিপরীতে, শুধু একটা নাম, শাবাব। হ্যাঁ, ওনার নাম শাবাব। ভালো। গুরুত্বহীনতার মাঝে অন্ত হয় তাদের আলাপচারিতা। প্রসঙ্গের শেষ নিজেই করেছে লিয়ানা, তবে সাইফা চেয়েছিল তার সাথে কথা বলতে। ঠিক রামসার মতোই তারও এই মেয়েটিকে মনে ধরেছে, তবে লিয়ানাকে অনিচ্ছুক দেখা যায়। বিদায় জানিয়ে রওনা হয় বুড়োয়ের উদ্দেশ্যে। আধ ঘন্টার মধ্যে পৌঁছেছে সাইফা। এসেই দেখলো বিকট আওয়াজে হাসছে মির্জা, পাশেই রাগে মুখে বসে শাবাব। আগুন ছড়াচ্ছে মির্জার দিকে চেয়ে। হাসি আর রাগের কারণ জানতে সাইফা এগিয়ে যায়, প্রশ্ন করে মির্জার উদ্দেশ্যে, হাসছেন কেন স্যার? মির্জা হাসি থামায় এবং বলে, তোমার শাবাব স্যারের যে টায়ার পাঞ্চার হয়ে গেছে সেটা দেখেই হাসছি। এমন কথায় দ্বিগুণ রাগ দেখা গেল শাবাবের মুখে। ঠোঁটে ঠোঁট চেপে এক দৃষ্টিতে চেয়ে অতিরিক্ত জেদে কথা বলা থেকে বিরত থাকে। অবোধ সাইফা আবার প্রশ্ন করল, মানে? শাবাবকে কেউ তো টেক্কা দিতে পেরেছে, এটা ভেবেই হাসছি। দেখো দেখো একবার ওর মুখটা দেখো সবাই। বলে পুনরায় হেসে ওঠে মির্জা। শাবাবের ধৈর্যের বাঁধ ভাঙার পূর্বেই সে বলল, বেশি বেশি হচ্ছে মির্জা। আমার আঙুলের সমান মেয়ে আমাকে টেক্কা দেবে? হ্যাঁ, ওর শুধু মুখের জোর। বিষ দিয়ে বিষ ঝাড়া যায়। আমার কাছে বেশ ভালো লেগেছে মেয়েটাকে। দুটো ধারালো অস্ত্র একসাথে সেই রকম দেখাবে। মেন্টালি সিক ওই মেয়ে। মাঝে মাঝে মনোবিজ্ঞানী মস্তিষ্ক জেগে ওঠে। চুপচাপ বিশেষভাবে লক্ষ্য করেছে লিয়ানাকে, তার আচরণ, তার কথার ধরন আর তার মুখের ভঙ্গি। সেই প্রেক্ষিতে মির্জা বলল, তার লক্ষণ তো অনেক কিছুই বলে। ওর লক্ষণ যাই বলুক, আমাদের এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমাকে বলেছিলাম রামসার ডিসুজার দিকে নজর রাখতে। মেয়েটাকে আমার সাসপেশিয়াস মনে হচ্ছে কেন যেন। সব কাজে জড়াতে চায়, হুটহাট চলে আসে। ওর ইন্টারফেয়ারেন্স আমার ভালো ঠেকছে না। মির্জা ঠাট্টা বাদ দিয়ে সিরিয়াস ভঙ্গিতে উঠে বসল, সোজা হয়ে বলল, প্ল্যান কি? প্ল্যান এটাই, ওই মেয়েকে অনুমতি দেয়া হবে আমাদের সাথে থাকার। ওর চালচলন বিশেষভাবে নজরদারি করতে হবে। বাকিটা তোমরা জানো কি করা উচিত। আর একটা কথা, এসআই রবিন যেন এই ব্যাপারে ধারণা না পেয়ে যায় যে আমরা রামসাকে সন্দেহের তালিকায় রাখছি। আপনার মনে হয় না প্রফেসর রাজিন আপনি কিছু লুকাচ্ছেন? শাবাবের প্রস্তাবে থমকে যায় প্রফেসর। হাতে ক্যানোলা লাগানো, পরনো হাসপাতালের পোশাক। স্ত্রী আর সন্তানরা এখানে উপস্থিত আছে। বেঁচে আছে সে, এটি সঠিকভাবে উপলব্ধি করার আগেই পরপর দুবার অফিসারদের প্রশ্নের শিকার হয়। বেডের এক পাশে শাবাব, অন্য পাশে রবিন। শাবাব থাকলে রবিন আরও একটি প্রশ্ন ছুড়ে দিল, কোনো কারণ ছাড়া তো কেউ কারো জীবন নিতে যাবে না, তাই না? প্রফেসর রাজিন দুপাশে চাইল, উভয় দিকেই বাঘের দৃষ্টি। জেরা থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই। সে বলে উঠল, আপনারা এভাবে প্রশ্ন কেন করছেন আমায়? আমি নিজে ভুক্তভোগী, বারবার বলছি আমি জানি না সে আমাকে কেন মারতে চেয়েছে। না প্রফেসর, আপনি একজন শিক্ষক, আপনাকে সবাই সম্মান করার কথা। ব্যক্তিগত কোনো সমস্যা নেই তো কারোর সাথে? রবিন বলল, কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। বিশ্বাস না হলে আমার পরিবারকে জিজ্ঞাসাবাদ করুন। তাহলে আপনাকে বাঁচিয়ে রেখে কি লাভ হলো? আমাদের কোনো সাহায্যই করতে পারছেন না। শাবাবের এই কথায় চমকে উঠে প্রফেসর রাজিন। কথাটা অদ্ভুত শোনালো। খানিক আক্রোশ দেখিয়ে বলল, আপনাদের সাহায্য করার জন্য আমাকে বাঁচিয়েছেন? হ্যাঁ, কেস সলভের জন্য। ভাবলেশীন জবাব দেয় শাবাব। রবিন বলল, শুনুন প্রফেসর, আমরা জানি আপনি পুরো কথা বলছেন না, অনেক কিছু এখনো আড়ালে। তবে একটা কথা বলে রাখি, যদি আপনার না বলা সত্য আমাদের নিজেদের সময় অপচয় করে খুঁজে বের করতে হয়, তাহলে পরিণাম দ্বিগুণ খারাপ হবে। রবিনের কথায় তাল মিলিয়ে শাবাব বলল, পায়ে অদৃশ্য শিকল বেঁধে রেখেছি, পালানোরও সুযোগ নেই আপনার। দ্বিমুখী চাপের শিকার প্রফেসর রাজেন। খামচে ধরে বেডের সাদা চাদর,
দুই জোড়া চোখ তার দিকে কঠোরভাবে দৃষ্টিপাত করে আছে, ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মস্তিষ্কে বিশাল প্যাচ। মির্জা বুড়োতে আছে। স্বাভাবিক আদেশ মোতাবেক পরিকল্পনা শুরু করলো, কি করে রামসাকে ট্রিক করে তাদের মধ্যে সামিল করা যায়। রবিন বুড়োতে এসেছে, শাবাব সাইফা গিয়েছে রুবির বিশ্ববিদ্যালয়। এই প্রফেসরের জন্ম থেকে এই অবধি সব খবরাখবর দরকার তাদের। মির্জা রবিনকে বলল। এসআই রবিন? রবিন উত্তর দেয় স্বাভাবিক সুরে। কাজের কথা বাদ দিন, আসুন একে অপরের সাথে পরিচয় হই। কতদিন যাবত আছেন আমাদের সাথে? ঠিকঠাক আলাপও তো হলো না। সময় আর পেলাম কোথায় বলেন? মির্জা মাথা দুলিয়ে বলে। তাও ঠিক, আপনার বাবার নাম শুনেছি অনেক। নিজের সময়ে একজন সেরা অফিসার ছিলেন। বাবার দেখা দেখেই পেশায় আসা। আই সি। কিন্তু রবিন, আমরা কিন্তু ধরে ফেলেছি আপনার একটা বিষয়। রবিন সামান্য চমকে জানতে চাইল। সেটা কি? এই যে মিস রামসা যে কোনো ক্রাইম রিপোর্টার নয়, বরং সে আপনার বিশেষ কেউ। রবিন চোখ নামিয়ে হাসে। এটা সকলের কাছেই পরিষ্কার। বিপরীতে আর কি সাফাই গাইবে সে? উত্তর দিল না রবিন। লাজুক ভঙ্গিতে হেসে গেল কিছু সময়। মির্জা বলে, সে বোধহয় আপনাকে নিয়ে ইনসিকিউর, তাই না? তেমন কিছুই না, একটু পাগলাতে ছটফটে স্বভাবের মেয়ে। আপনি চাইলে তাকে সাথে রাখতে পারেন। শাবাবকে আমি সামলে নিব, খুব কাছের বন্ধু আমার। আমার কথা ফেলবে না। কি দরকার? আমাদের কাজেও কি ইনভলভ না করলেই ভালো। পার্সোনাল আর প্রফেশনাল মিক্স হয়ে যাবে। এসআই রবিন, আমরা সব সময় ভাবি পার্সোনাল আর প্রফেশনাল দুটো আলাদা রাখা উচিত। তবে সত্যি কি পারি? দুটো কোনো না কোনোভাবে একটার সাথে আরেকটা মেসড আপ হয়। ভালোবাসা কোনো নিয়ম নীতি প্রফেশনাল পার্সোনাল বোঝে না। সত্যি বলতে এমন একটা সিচুয়েশনে আমিও ছিলাম একটা সময়, কিন্তু শেষমেশ ধরে রাখতে পারিনি। আমি দোয়া করি আপনার ভালোবাসাটা সব সময় স্বচ্ছ থাকুক, কোনো কালো দাগ না পড়ুক। তবে হ্যাঁ, আবেগে গা ভাসাবেন না আমার মতন। দিন শেষে পুরুষের অন্তরের যন্ত্রণা কেউ দেখে না। মির্জার কথাই ছলনা। নিজের ডিউটি পালন করছে, তবে রবিনের মুখের হাসি অনুশোচনা বোধ করাচ্ছে তাকে। দীর্ঘশ্বাস ফেলল। তার মতন যেন রবিনের হৃদয় না ভাঙে। অন্যদিকে শাবাবের কথাও চিন্তা করলো। অনেক কমই তার আন্দাজ ভুল প্রমাণিত হয়েছে, তবে খুব করে চাইল মির্জা যেন এবার শাবাব ভুল প্রমাণিত হয়। রামসা যেন কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত না থাকে। রবিনের ফোনে ফোন আসে। জুনিয়র অফিসার মিহিরের কল, ঢাকা থেকে। ফোন রিসিভ করলো দ্রুত। বলল, বলো মিহির। স্যার, রুবির লোকেশন ট্র্যাক করেছিলাম। ফোন অন হওয়ার সাথে সাথেই সে উত্তরা তার এক বান্ধবীর বাড়িতে থেকেছে এই কদিন। আমরা তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় আজ রাতের বাসে সে কক্সবাজার গিয়েছে। আর কোনো ইনফরমেশন? স্যার, আমরা সন্দেহ করছি সে পালিয়ে বেড়াচ্ছে কোনো কারণে। আমরা তার পিছু নিয়েছি, সেটা জানে। এক কাজ করো, আবার যাও ওর বান্ধবীর বাড়িতে, বারবার জিজ্ঞাসাবাদ করো যদি কোনো ইনফরমেশন পাও। ইয়েস স্যার। সময় পেরিয়ে আরও একদিন। কি অদ্ভুত সম্পর্ক! জীবন্ত এক প্রাণের সমস্ত আলাপন নির্জীবের সঙ্গে। লিয়ানা অনুমতিবিহীন এসে হাজির বিশাল হোটেলের ছাদে। নীরবতায় ঘেরা সারা ছাদ, যেমনটা সে চাচ্ছিল। তার সঙ্গীরা এসে গেছে। দুদিন হলো তাদের সাথে কথা বলা হয় না। আশ্রমের কিছু কাজে এসেছিল চট্টগ্রামে। ব্যস্ততা ছিল। দক্ষিণ আকাশের ঠিক ডান দিকে। সন্ধ্যার বিকেলের মাঝামাঝি সময় একগুচ্ছ মেঘ থাকে লিয়ানার অপেক্ষায়। তারাও জানে সে আসবে, এসে কথা বলবে দূর আকাশের মেঘেদের সাথে। সেই সত্য কারো কাছে স্বীকার্য না, সেই সত্যি শুনে সেই একগুচ্ছ মেঘ। মেঘেরা যেন লিয়ানার পায়ের শব্দ আজ করে বলে উঠল, এসেছো? আজ কি শোনাবে? তারা আছে আমাদের। সন্ধে হলে চলে না যে দক্ষিণ আকাশে অন্য মেঘেরা আসবে এবার। একটু অপেক্ষা করে নাও মেঘ, আজ কিছু বলবো তোমাদের। লিয়ানা আনমনেই ভেবে নিল। মেঘেরা উত্তর দিচ্ছে, বলো, শুনছি। দীর্ঘশ্বাস টেনে লিয়ানা বলল, আমাকে মানুষ মানসিকভাবে অসুস্থ ভাবছে, তবে সত্যিটা ভিন্ন। আমি একজন মানুষ। আমি মানি মৌলিক জৈবিক সকল চাহিদা আমার মধ্যে আছে মেঘ। তাহলে সমস্যা কোথায়? আমার পথ শেষ হয় না, আমি গন্তব্য খুঁজে পাই না। তাই ভাবলাম ছেড়ে দিই, বাদ দিই,
নিজের কল্পনা রাজ্যকে সাজাই নিজের মতো করে। সেখানে আমি আমার সকল অপূর্ণ ইচ্ছেকে পূর্ণতা দিচ্ছি। আমি সুখী এখানে মেঘ। কেন আমাকে মানুষ সুখী দেখতে চাচ্ছে না? আমার অধিকার নেই? আমি 2-4 জন মানুষের বিপরীতে একা হাসি বলে? আমি অন্যের সাথে না, নিজের সাথে নিজে একা একা কথা বলি বলে? আমি তো কখনো কারো সুখে বাধা হতে যাইনি। তাহলে কেন সবাই আমায় পাগল বলে বেড়ায়? ভালো আছি তো আমি, থাকতে দেখ না আমাকে ভালো। আমি কারোর জন্য ক্ষতিকারক না। আমি সড়কের এক কোণে বাড়তে থাকা দুর্বা ঘাসের মতো, যার মধ্যে মাঝে মধ্যে ধুলো পড়ে আবারও শিশিরও। মেঘেদের নীরব কথা লিয়ানার কর্ণপাত হয়, যেন তাকে ডেকে বলল, চলে আসো আমাদের সাথে, হাওয়ায় ভেসে বেড়াবে, এখানে তোমার কেউ বিচার করবে না। মেঘেরা জবাব দিল, কি করে আসবো? আমি ভাসতে চাই তোমাদের সাথে ওই নীল আকাশে। চোখ বন্ধ করে ফেলো, অনুভব করো, কল্পনা করো, নরম তুলতুলে সাদা মেঘের দলের সাথে অন্তত ধীর গতিতে ভেসে বেড়াচ্ছ তুমি। শ্যামলমণি জোড়া আচ্ছাদিত হয়ে গেছে। চোখ বন্ধ করে নিজেকে অসম্বন্ধ করে নিজেকে এই ইহজগৎ থেকে দূরে সরিয়ে নেয় পার্থিব সমস্ত চেতনা থেকে। মনন নিবেশিত হচ্ছে নভমণ্ডলে। বদ্ধ নয়নের সম্মুখে চিত্র ভিন্ন, রং বেরঙের রঙের মেলা, যেন কোনো ঐশ্বরিক রংধনু ধার ধার ধীরে ধীরে নিকটবর্তী হচ্ছে, ভেলায় ভাসাচ্ছে লিয়ানাকে। নতুন আগমনী মেহমানকে নিয়ে চলছে মেঘেদের আয়োজন। ধীরে ধীরে গ্রাস করে নিল সর্বকল্পনাকে বিশেষ কল্পনা। পিছে দাঁড়িয়ে সবটা পরিষ্কার দেখেছে রামসা, শুনেছে কান খাড়া করে। তার এরূপ কর্মকাণ্ড এবারে অস্বাভাবিক মনে হলো তার কাছে। রেলিংয়ের উপরে পা ঝুলিয়ে বসে থাকা অত্যন্ত বিপজ্জনক, যেখানে সে তার নিজের হুঁশ কেনে নেই। ধীরে পায়ে এগিয়ে খুব সাবধানে দুহাত টেনে ধরল লিয়ানার, যেন আকস্মিক চমকে গিয়ে পড়ে না যায়। লিয়ানা চোখ মেলে চায় রামসার দিকে। তাকে ধরে নামিয়ে রামসা বলল, কতটা বিপজ্জনক এটা জানো? কতটা বিপজ্জনক? বোকার মতন প্রশ্নে রামসা বিরক্ত হয়। সবসময় হেয়ালি ভালো লাগে না। জোর গলায় বলল, পরে যেতে এখান থেকে। পড়লে পড়তাম। আশ্চর্য লিয়ানা, এগুলো কেমন কথা? কার সাথে কথা বলছিলে? দক্ষিণা আকাশের মেঘেদের সাথে নিয়ে যাচ্ছিল আমায়। ফোঁস করে নিঃশ্বাস ফেলে রামসা। যতটা স্বাভাবিকভাবে নিচ্ছিল অতটা স্বাভাবিক নয় লিয়ানা। মাত্রাতিরিক্ত কল্পনায় বিচরণ তার। সবকিছুই যেন জীবন্ত তার কাছে। এক পলক লিয়ানার দিকে চেয়ে ভাবল রামসা। হতাশ গলায় বলল, ইউ আর হ্যালোসিনেটিং। আই এম জাস্ট ইমাজিনিং। লিয়ানা চলো এখান থেকে। গোল টেবিল বৈঠক চলছে। আবারও আলোচনায় মত্ত অফিসারগণ। এবার সরাসরি সন্দেহ গেল রুবির উপর। পালিয়ে বেড়ানো আসামের স্বভাব। কে জানে, হয়তো সেই প্ল্যান করেছে প্রফেসরকে মারার। ছদ্মবেশ ধারণ করেছে। মেজাজের পারদ উঁচুতে শাবাবের। চোখ বন্ধ ও হাত মুষ্টিবদ্ধ। টেবিলের উপর ঠেকিয়ে ছক তৈরি করল। রবিন বলল, রবি সেই ছদ্মবেশী আনাম আই গেস। মির্জা বলল, এখন শাবাব চোখ খোলে বলে, এখন কি আমরাও এখন ছদ্মবেশ ধারণ করব? সাইফা বলল, মানে? রুবি জানে তাকে আমরা খুঁজছি। প্রত্যেকটা কদম সে এখন খুব সাবধানে ফেলবে। আমরা কক্সবাজার যাচ্ছি। মির্জা জানতে চাইল, ছদ্মবেশে? হ্যাঁ, হাতে নাতে ধরতে হবে। আর রুবিকে ট্রিক করার সব প্ল্যান বিরসা আপনি করবেন, বলল রবিন। ফাইনাল হয় এটাই। আগামীকাল পুরো টিম যাচ্ছে কক্সবাজার। কাউকে বাদ রাখা যাবে না। সবার প্রয়োজন সেখানে থাকা। তারা সকলেই ভিন্ন ভিন্ন বিষয়ে এক্সপার্ট। আলোচনার মাঝে চোখাচোখি হলো মির্জা আর শাবাবের। ইশারায় জানতে চায় শাবাব কিছু। মির্জা চট করে ধরে ফেলে শাবাবের ইঙ্গিত। রামসি সম্পর্কে জানতে চাইছে। আশ্বস্ত করে প্ল্যান মোতাবেক সব কাজ হচ্ছে। নীরবে দুজনের কথোপকথন বিশেষভাবে লক্ষ্য করল সাইফা। কিছু বুঝলো আর কিছু বোধগম্যতার বাহিরেই রয়ে যায়। পরদিন প্ল্যান মোতাবেক রামসাকে তাদের সাথে ইনক্লুড করা হয়েছে। অবাকের চরম পর্যায়ে রামসা। অফিসার শাবাবের ব্যবহার পরিবর্তন ভাবাচ্ছে তাকে বেশ। আজ বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। চারিদিকে তোড়জোড়। কেউ কেউ নিজেদের মতন প্ল্যানে ব্যস্ত। রামসা লিয়ানাকে একা ছাড়ল না, নিয়ে এসেছে সাথেই। মেয়েটা আবার না ছাদে দিয়ে বসে পড়ে। মির্জার সামনে বসে লিয়ানা আর রামসা। নজরদারি করার দায়িত্ব তার। শাবাব লিয়ানাকে দেখলেই তার পিত্তি জ্বলে উঠবে। হলেও তাই। দূরত্বে দাঁড়িয়ে চোখ বড় করে চেয়ে আছে শাবাব। মির্জা পরিস্থিতি সামলাতে কি করবে বুঝে উঠল না। লিয়ানা, শাবাব আর মির্জা দুজনের দিকে চেয়ে দেখে নিল তাদেরকে। বলল, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। রামসা নারাজ, বলে,
থাকো এখন, আমরা এমনিতেই কক্সবাজার যাচ্ছি, আমাদের সাথে চলো। শাবাব রামসার কথায় আরও রেগে যায়। একটু সুযোগ পেতে না পেতেই ঘাড়ে চড়ে বসার উপক্রম। নিজ থেকে সব সিদ্ধান্ত নিচ্ছে। কি দরকার এই পাগলটাকে সাথে নেওয়ার? আপনি কক্সবাজার থাকেন? মির্জা জানতে চাইল লিয়ানার কাছে। জি। জবাব দেয় লিয়ানা। মির্জা হাস্যোজ্জ্বল স্বরে বলে ওঠে, আপনার স্বাভাবিক কণ্ঠস্বরও কেমন যেন অদ্ভুত শোনায় মিস লিয়ানা। আবার গাছপালার সাথেও কথা বলেন, ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? অবশ্যই। ভাগ্যিস কিছু মানুষের মতো পাগল মনে হয়নি। দুহাতে ল্যাপটপে কাজ করছে শাবাব। তুখোর শ্রবণ শক্তি এই কথাটি শুনেছে পরিষ্কার। লিয়ানা তার দিকে না চেয়ে তাকেই ইঙ্গিত করে বলে, এটাও বুঝতে বাকি নেই। মির্জা বলল, কেন পাগল ভাববো? আমি বলবো আপনার চিন্তাধারা বেশ গভীর। এভাবে চিন্তা করতে পারে এমন মানুষ খুব কমই থাকে সত্যি বলতে। রামসা বলল, ডক্টর, আমার মনে হয় এত গভীর চিন্তা ভাবনা ভালো না, যে ভয়ঙ্কর হ্যালোসিনেট করে। কথার অর্থ বুঝতে মির্জা বলল, অর্থাৎ? এই মেয়েটা গতকাল হোটেলের ছাদে একা বসে মেঘিতের সাথে কথা বলছিল, রেলিংয়ের ওপর বসে। মির্জার ভ্রুদয় আপনা আপনি কিঞ্চিত উঁচু হয়ে ওঠে। অন্যদিকে শাবাব হতাশায় মাথা দুলিয়ে যাচ্ছে, মনে মনে আওড়াচ্ছে, পাগলে কত কি না করে, মনের কথা মনেই রয়ে গেল। খুবই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। রামসা যেন কোনোভাবেই টের না পায়। নিজেও ঠিক তাই। দুহাত মুঠ করে টেবিলের উপর রাখলো। লিয়ানা দিকে চেয়ে খুব স্বাভাবিক গলায় বলল, আপনার আমার বেশ জমবে জানেন। আসুন আমরা একটা প্রপার কনভারসেশন করি। কেমন কনভারসেশন? ভারী গলায় জানতে চাই লিয়ানা। আপনি সবচেয়ে বেশি কি ভালোবাসেন? অটলভাবে নির্বিঘ্নে উত্তর আসে, আকাশ, হিমশীতল বাতাস, এই শুভ্র চাঁদ, ওই জ্বলন্ত সূর্য। জীবন আছে, তবে নীরবে দাঁড়িয়ে থাকা গাছপালা, তাদের নীরবতার আড়ালে বলা বিশাল উপন্যাস শুনি আমি। আর্তনাদ আছে তাদেরও। মানুষ শুধু উপভোগ করে তাদের, তবে জানতে চায় না তাদের রূপকথা। আমি শুনি, বুঝি, উত্তর দিই। কান পেতে শুনবেন কখনো? বাস্তবিকতার বাইরে এক আলাদা জগৎ আছে, সত্য মিথ্যার ঊর্ধ্বে, ভিন্ন, বিচিত্র। অনুভব শক্তিকে প্রখর করুন, আপনিও শুনবেন তাদের গান। কিবোর্ডে চলন্ত আঙ্গুল থেমে গেছে। কর্ণ, নেত্র আর মনোযোগ কেড়ে নিল লিয়ানা। অভিনিবেশে শুনছে শাবাব। এ কেমন বিশ্লেষণ, কেমন কথা বলার ধরন! চক্ষু নয়, পুরো মানবী বিভ্রম আবৃত। মানুষ এরূপভাবে ভাবতে পারে? চকিত অন্তর্দৃষ্টি তার। মনশ্চক্ষু নিশীথ। কথার ঘোর ছড়িয়েছে বুড়ো জুড়ে। তিনজন মানুষকে কথায় আকৃষ্ট করেছে। মির্জা ঘোর থেকে জাগ্রত করে নিজেকে। বুঝে উঠল বিশাল সমস্যা এখানে, তাদের কেচের চেয়েও জটিল মনস্তাত্ত্বিক সমস্যা।